কিছুক্ষণ তীব্র গতিতে চলার পর ওরা এসে পৌঁছালো একটা বিশাল মেলার মাঠের সামনে। শহর থেকে বেশ কিছুটা দূরে একটা বিস্তীর্ণ প্রান্তর জুড়ে বসেছে এই মেলা। বাইকটা একপাশে স্ট্যান্ড করিয়ে কলের পকেট থেকে ফোনটা বের করে কাউকে একটা কল করলো। নিজেনা তখন মুগ্ধ চোখে মেলার বিশাল প্রবেশদ্বারটার দিকে তাকিয়ে আছে। রঙিন মরিচ, বাতি আর তাজা ফুলের স্তব্ধ দিয়ে কি চমৎকার করেই না সাজানো হয়েছে চারপাশটা। মেলার ভেতর থেকে বেশি আসছে চেনা অচেনা গানের সুর আর মানুষের কলরব। সে গভীর আগ্রহে মেলার রূপ দেখছিল। এমন সময় ভেতর থেকে দুম দুম পা পেলে বেরিয়ে এলো অনন্ত আর শান্ত। কলরবকে দেখে ওদের চোখ মুখ আনন্দ উজ্জ্বল হয়ে উঠল। শান্ত এক প্রকার ছুটে এসে কলরবকে বুকে জড়িয়ে ধরল। উচ্ছ্বসিত গলায় বলে উঠল, ভাই আমি তো ভাবতেই পারিনি যে তুই সত্যিই আজ আসবি। একদম এক্সপেক্ট করিনি রে ভাই। এবার কিন্তু শো পুরো জমি ক্ষীর হয়ে যাবে। সবাই যে কি লেভেলের এক্সাইটেড সারপ্রাইজড হবে তুই ধারণাও করতে পারছিস না। নিজেনা বিস্ময় নিয়ে ওদের এই কথোপকথন শুনছিল। হঠাৎ করে কি হচ্ছে তার কিছুই মাথায় ঢুকছে না। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিসের শো কলরব? কলরব অবশ্য কোনো স্পষ্ট উত্তরে দিল না। সে নিজেনা ডান হাতটা আলতো করে নিজের শক্ত মুঠোয় পড়ল। তারপর মেলা প্রাঙ্গণের ভেতরের দিকে পা বাড়াতে বাড়াতে বলল, গেলেই দেখতে পাবি, চল আমার সাথে। মেলার ভেতরটা লোকারণ্য। উৎসবের এক তুমুল হুল্লোড় আর উন্মাদনার চারিপাশে। সেই উপসে পড়া ভিড়ের মাঝে নিজেনার হাতটা হাতছাড়া হতে দিল না কলরব। শক্ত করে আগলে নিয়ে এগোতে লাগলো। নিজেনার চারপাশের এই চোখ দাদানো আলো আর জমকালো আয়োজন দেখে মুগ্ধতায় আচ্ছন্ন হয়ে পড়ল। সারি সারি কাচের চুড়ি, রকমারি দুল, ঝিলমিলে গলার হার, কত কি যে সাজানো রয়েছে দোকানগুলোতে। মাথার উপর রঙিন আলোর রোশনাই। একটু দূরে মস্ত বড় এক নাগরদোলা আকাশ ছুঁয়ে ঘুরছে। তার ঠিক পাশেই খুদেদের খেলনা রেলগাড়ি জকজক করছে, শব্দে মেতে উঠছে আপন ছন্দে। কিছুক্ষণের মধ্যে ওরা সেই ভিড় ঠেলে এগিয়ে এলো মেলার ঠিক মাঝখানে থাকা এক বিশাল ওপেন এয়ার স্টেজের সামনে। সেখানে তখন মাইকে ছড়া আওয়াজে এক শিল্পী দরাজ গলায় গান গাইছেন। স্টেজের সামনে বিস্তীর্ণ চত্বর জুড়ে শত শত চেয়ার পাতা, আর তার প্রতিটি দর্শকেই ঠাসা। চারিদিকের করতালিতে উন্মাদনা তখন চরমে। কলরব সেখানে এসে থমকে দাঁড়ালো। তারপর শান্তর দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় বলল, নিজেনাকে ভালো দেখে কোথাও একটা বসানোর ব্যবস্থা করতো। শান্ত জটপট উত্তর দিল, আরে ভাই কোনো সমস্যাই নেই, একদম সামনের সারির দিকে বসিয়ে দেব। না তুই না অনন্ত, তুই ভালো একটা সেফ জায়গায় বসিয়ে দে। শান্ত, তুই আমার সাথে ব্যাক স্টেজে চল, কলরব বলল। নিজেনা অবাক চোখে কলরবের পানে চাইল। তার চোখ মুখের বিষণ্ণতা কেটে গিয়ে এখন একরাশ অভিমান জমা হয়েছে। সে ঠোঁট উল্টে বলল, আমরা মেলায় ঘুরতে আসিনি, আমাকে এখানে একা বসিয়ে রেখে তোমরা কোথায় যাচ্ছ? আমি কিন্তু এসব গান টান শুনতে একটুও আগ্রহী নই। কলরব সে অভিমানী মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসলো। ওর মাথায় হাত রেখে নরম গলায় বলল, কিছুক্ষণ বস, আমি একটু পরেই আসছি। ওখান থেকে ফিরেই তোকে পুরো মেলা ঘুরিয়ে দেখাবো। নিজেনা দ্বিরুক্তি না করে অগত্যা মাথা নাড়ল। অনন্ত ওদিকের সিটগুলো দেখতে গিয়েছিল। সে ফিরে আসতে কলরব আবারও নিজেনার হাতটা ধরে টেনে নিয়ে একটা সামনের চেয়ারে বসালো। অতঃপর নিজেনার দিকে এক পলক চেয়ে শান্তর সাথে দ্রুত ব্যাক স্টেজের দিকে চলে গেল। নিজেনা চেয়ারটার বসলো ঠিকই, কিন্তু তার মন পড়ে রইল কলরবের দিকে। চশমাটা নাকের উপর একটু ঠেকালো, ঠিকঠাক করে নিয়ে অস্থিরতায় চারিদিকে অচেনা মানুষের কোলাহল আর স্টেজের আলো আধারির দিকে তাকাতে লাগলো। এর মধ্যে মঞ্চের সঞ্চালক মাইক হাতে চড়া গলায় ঘোষণা দিলেন, কিছুক্ষণের মধ্যে মঞ্চে আসছে কেটি এবং তার পুরো টিম। ঘোষণাটি শোনা মাত্রই যেন পুরো মেলা প্রাঙ্গণে এক তুমুল হই হই শুরু হয়ে গেল। দর্শকদের মাঝে উন্মাদনার জোয়ার বয়ে গেল। নিজেরা অবাক হয়ে চারিদিকের মানুষের এই বাদ ভাঙ্গা উচ্ছ্বাস দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যে স্টেজে রঙিন আলোর রোশনায় ছাপিয়ে 5 জন কালো মুখোশ পরিহিত যুবক মঞ্চে এসে দাঁড়ালো। নিজেনা স্টেজটার দিকে তাকিয়ে একদম হতভম্ব হয়ে গেল। চোখের চশমাটা আরেকটু ভালো করে চেপে ধরলো। এই 5 জনকে চিনতে তার এক মুহূর্ত সময় লাগলো না। এরা আর কেউ নয়, কলরব, অভিক, অনন্ত, শান্ত আর সাথে নাম না জানা আরেকজন। আশ্চর্য, এরা এখানে গান গাইবে নাকি? নিজেনার বিস্ময়ের গোড় কাটার আগে স্টেজে গিটারের তার আঙ্গুল বুলালো কলরব। তারপর মাইক্রোফোনটা হাতে নিয়ে দরাজ গলায় চট্টগ্রামের ছেনা আঞ্চলিক সুরে গাইতে শুরু করলো, তুই হইলা আর মধুর বাসি মনেরই আশা, তোয়ারে সারা খোয়ান্ডে পাইয়ুম ভালোবাসা। সুন্দর সুন্দর গান
শুনাইও সুন্দর সুন্দর গান শুনে নিশীতে জাগিরে ও ননাই রে কলজার ভিতর গাথি রেখুম তোয়ারে। পুরো মেলার মাঠ যেন কলরবের কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে আছে, চারিদিকে করতালির দুম লেগেছে। একটা গান শেষ হতেই নিজানা একটা দীর্ঘশ্বাস ফেললো। এসব পাগলামি করে বেড়াইয়েছিলে। ঠিক তখনই তার পেছনে চেয়ারে বসা দুইজন নারী দর্শকের ফিসাফিসি কানে এলো ওর। একজন উচ্ছ্বসিত হয়ে আরেকজনকে বলছে, ভাই কেটি আসবে? আমি তো ভাবতেই পারিনি। আমি জানতাম সে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ, তাই আজকের শোতে আসবে না। কিন্তু ভাই দেখ, আগে তাও সে শুধু মুখে একটা বাক্কা কালো মুখোশ পরতো, আজকে আবার মাথার উপরে এই ক্যাপটা পড়েছে কেন রে? মুখও দেখি না, এখন মাথাও না। নিজানা চট করে পেছনের দিকে তাকালো। তার ঠিক পেছনের সারিতে বসা দুটো মেয়ে নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে। পোশাক আশাক স্পষ্ট বোঝা যায় তারা একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী। এমন প্রথম মেয়েটার কথা প্রত্যুত্তরে দ্বিতীয় মেয়েটা আফসোসে সুরে বলল, আরে তুই জানিস না, শুনেছিলাম ও নাকি মাথায় ভীষণ চোট পেয়েছিল। ইস, ওর ওই এত সুন্দর চুলগুলো বোধহয় চিকিৎসার জন্য কেটে ফেলতে হয়েছে, সেই জন্য হয়তো আজ মাথার উপর ক্যাপটা পড়ে এসেছে। মেয়ে দুটোর কথা শুনে নিজানা সত্যি সত্যি আবারও অবাক হলো। কলরবের অ্যাক্সিডেন্টের কথা এরাও জানে, কিন্তু কিভাবে? কলরবকে এতটা চেনে কি করে? নিজানার ভাবনা জাল ছেড়ে দিয়ে এর মধ্যে স্টেজে কলরবের দ্বিতীয় গান শুরু হলো। দর্শকদের মাঝখান থেকে জোর রিকোয়েস্ট আসায় সঞ্চালক নিজেই এই গানটা গাওয়ার জন্য অনুনয় করেছিলেন। এটা নাকি এই ব্র্যান্ডের সিগনেচার গান। কলরব মাইক্রোফোনটা স্ট্যান্ড থেকে খুলে নিয়ে একটু ঝুঁকে গাইতে শুরু করলো, নাই রে নাই রে নাই রে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, রাস্তা বড় ছোট, ধীরে ধীরে হাঁটো, রাস্তা বড় ছোট, বুঝে শুনে গুনে গুনে পা ফেলো, তাই পরাণ পাখি দেবে পাখি, পিছলে গেলে ভাই, নাই রে নাই রে নাই, নাই রে নাই রে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। গানের শেষ লাইনের সাথে সাথে পুরো মেলা প্রাঙ্গণ করতালিয়ার চিৎকারে ফেটে পড়লো। চারিদিকে একই হই হই রই রই ব্যাপার। তবে গান শেষ করেই কলরব আর স্টেজে দাঁড়ালো না। মাইক্রোফোনটা অভিকের হাতে দিয়ে দ্রুত স্টেজ থেকে নেমে গেল। দর্শকরা অনবরত চিৎকার করে রিকোয়েস্ট করছিল তাকে আরেকটু থাকার সময় জন্য, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। এখন মন সামলাচ্ছে অভিক, সেও অসম্ভব সুন্দর গায়। এদিকে নিজানা তখনও বিস্ময়ে আবার বিমূঢ় হয়ে বসে আছে। কলরবকে কখন বীর ঠেলে সে ঠিক সামনে এসিয়েছে সে টেরও পায়নি। কলরব প্রথমে একবার নিচু স্বরে ওকে ডাকলো, কিন্তু নিজানা খেয়াল করলো না। ওর এমন গোড় লাগা আনমনা ভাব দেখে কলরব মনে মনে বেশ মজা পেল। সে নিজানার কাঁধে আলতো একটা ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে তোর? এভাবে স্ট্যাচু হয়ে আসিস কেন? নিজানা বেশ যেন আকাশ থেকে পড়লো। সে চমকে উঠে তাকিয়ে হড়বড় করে বলে উঠল, তুমি কলরব? এই কেটি আসলে তুমি? ওর গলার স্বর কিছুটা চড়া হওয়ায় পেছনের সেই মেয়ে দুটো বোধ হয় কথার আংশিক শুনতে পেল। তারা বেশ কৌতূহলী হয়ে ঘুরে তাকালো নিজানার দিকে। কলরব পরিস্থিতি বেগতিক দেখে নিজের মাথার ক্যাপটা টেনে মুখটা আরও কিছুটা আড়াল করে নিল। তারপর এক মুহূর্তে সময় নষ্ট না করে নিজানার একটা হাত শক্ত করে ধরে ওখান থেকে দ্রুত টেনে নিয়ে বীর ঠেলে বেরিয়ে আসলো। মেলায় তুলনামূলক একটা নির্জন জায়গায় এসে দাঁড়িয়ে কলরব একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর নিজানার দিকে তাকিয়ে চোখে বলল, তুই আসলে একটা আস্ত বলদ। দুভাবে সবার সামনে কেউ ওই নাম ধরে চিল্লিয়ে উঠে? নিজানা নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলল, তুমি এসব কথা আমার কাছে আগে কেন গোপন করেছো? হ্যাঁ, এসব গানের দল, শো, এসব কবে থেকে চলছে তোমার? তুমি কি আরও বিভিন্ন জায়গায় এভাবে শো করো? কিন্তু মেলা কমিটির লোক তোমাকে টাকা দিয়ে ভাড়া কেন করবে? তুমি তো তেমন বিখ্যাত কেউ নও। কলরব নিজানার এক নাগাড়ে করা প্রশ্নের বহর দেখে হেসেই ফেলল। নিজের হাত দুটো তুলে আত্মসমর্পণ করার ভঙ্গিতে বলল, আস্তে, দয়া করে একটু থাম, একটু দম নিয়ে নে আগে। চল, কিছু খেতে খেতে কথা বলা যাক। স্টেজে এতক্ষণ চিল্লাপাল্লা করে আমার তেষ্টা পেয়েছে। ফুচকা খাবি? নিজানার ঠোঁট উল্টে জট করে মাথা নাড়ল। না না, আমি এসব ফুচকা টুচকা একদম খাই না, অস্বাস্থ্যকর। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর নিজানার দিকে তাকিয়ে মুখ ভেঙ্গিয়ে বলল, খাইছিস কোনো দিন? না খেয়েই বুঝে গেলি কোনটা স্বাস্থ্যকর আর কোনটা অস্বাস্থ্যকর? আমি তো প্রায়ই খাই। কই, আমি কি মরে গেছি?
নিজানাকে আর কোনো প্রত্যুত্তর করার সুযোগ দিল না সে। ওর হাতটা শক্ত করে ধরে মেলা প্রাঙ্গণের এক কোণে থাকা একটা ফুচকার দোকানের সামনে নিয়ে গিয়ে দাঁড়ালো। দোকানদারের এক পাশে দুটো প্লাস্টিকের চেয়ার আর একটা টেবিল পাতা আছে। জায়গাটা তুলনামূলক ফাঁকা আর বিরকম। কলরব নিজানাকে টেনে একটা চেয়ারে বসালো, নিজে বসলো মুখোমুখি। ফুচকা অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যে প্লেট সাজিয়ে দিয়ে গেল দোকানদার। নিজানা চোখ মুখ কুঁচকে বসে আছে। কলরব একটা ফুচকা তুলে টক জল দিয়ে নিজানার মুখের সামনে ধরলো, ধমকের সুরে বলল, হা কর তো, আরে খেয়ে দেখ, মরবি না। নিজানা অগত্যা মুখটা সামান্য হা করে ফুচকাটা মুখে পুরে নিল। কলরব অবশ্য ওর ভালো লাগা বা মন্দ লাগার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করলো না। সে নিজের প্লেট থেকে গপ গপ করে খাওয়া শুরু করে দিল। তবে নিজানার মুখের ভেতরের স্বাদটা চিবানোর সাথে সাথেই বদলে গেল। মচমচে ফুচকার সাথে তেঁতুলের টক আর ঝালের মেলবন্ধনটা ওর আসলেই দারুণ লাগলো। কলরব নিজের প্লেটের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, আমি রাত অবধি কনসার্ট করি, পরকিয়া করি না। কথাটা শোনা মাত্রই নিজানা চমকে উঠল। কলরবের উপর রাগ করে সে যে কি এক জঘন্য ইঙ্গিত করেছিল তাই এই মুহূর্তে তীরের মতো ওর বুকে এসে বিঁধল। একটা অপরাধ বোধ আর অনুশোচনায় ওর ভেতরটা কুঁকড়ে গেল, অস্বস্তি হতে লাগলো। কলরবের মুখের দিকে সোজাসুজি তাকানোর মতো সাহসটুকুও যেন সে হারিয়ে ফেললো। নিজের ভেতরের ওই অস্বস্তিটা ঢাকার জন্যই সে প্লেট থেকে আরও একটা ফুচকা চট করে মুখে পুরে দিল। নিজানার এই অপ্রস্তুত অবস্থা আর চটজলদি ফুচকা গেলার ভঙ্গি দেখে কলরব মনে মনে বেশ হাসলো। নিজানা চিবোতে চিবোতে আমতা আমতা করে বলল, তুমি আসলেই বেশ ভালো গাও কলরব, কিন্তু এভাবে লুকিয়ে লুকিয়ে করার মানে কি? আব্বু পছন্দ করেন না। সেই প্রসঙ্গে আর কথা না বাড়িয়ে নিজানা বেশ উৎসাহ নিয়ে টপিকটা বদলে ফেললো। চোখ দুটো বড় বড় করে বলল, আচ্ছা তুমি জানো দুপুরে তোমার ওই ভিডিওটা আমি ফেসবুকে পোস্ট করার পর মাত্র কয়েক ঘন্টায় পুরো 40,000 ভিউ হয়েছে। রিয়েক্টও প্রায় 2-3 হাজারের উপরে পড়েছে। কথাটা শুনে কলরব খাওয়া থামিয়ে অবাক চোখে নিজানার দিকে তাকালো। ওর ঠোঁটের কোনো একটা রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। সে পকেট থেকে নিজের ফোনটা বের করলো, স্ক্রিনে আঙুল ছুঁয়ে কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা খুঁজলো। অতঃপর ফোনটা ঘুরিয়ে সোজা নিজানার চোখের সামনে ধরলো। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই নিজানা আরও এক ছোট অবাক হলো। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ঘরে ওরা কয়েকজন বন্ধু বাদ্যযন্ত্র নিয়ে গোল হয়ে বসে আছে। সবার মুখে কালো মুখোশ, গিটার হাতে গান গাইছে কলরব। নিজানা চমকে উঠে দেখলো ওই ভিডিওটার নিচে রিয়েক্টের সংখ্যায় প্রায় 30,000 ছাড়িয়ে গেছে। তাহলে ভিউ নিশ্চয়ই কয়েক লাখ বা তারও অধিক হবে। নিজানার গোড় কাটার আগে কলরব স্ক্রিনটা স্ক্রল করে তাদের অফিসিয়াল পেজটা দেখালো। পেজটির ফলোয়ার সংখ্যা 5 লাখেরও বেশি। নিজানার বিস্ময় বিমূর মুখের দিকে তাকিয়ে কলরব ফোনটা লক করে পকেটে রেখে দিল। তারপর শান্ত গলায় বলল, মূলত এই পেজটার মাধ্যমেই আমাদের যা একটু পরিচিতি তৈরি হয়েছে। এখান থেকে বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট বা মেলা কমিটির মানুষ আমাদের সাথে যোগাযোগ করে কনসার্টের জন্য। শুরুতে একটু অফার আসতো, কিন্তু এখন 1-2 করতে করতে কিছুদিন পরপরই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমন বড় বড় অফার আসে। নিজানা কেবল মাথা নাড়ল। সে যেন সত্যিই এক নিমেষে বোকা বনে গেল। ওর ভাবনার মাঝে কলরব প্লেটের শেষ ফুচকাটা মুখে পুরে জিজ্ঞেস করলো, আর এক প্লেট খাবি? নিজানা চমকে উঠে নিজের প্লেটের দিকে তাকালো। সে যে কখন পুরো প্লেট শেষ করে ফেলেছে তা নিজেই খেয়াল করেনি। একটু অপ্রস্তুত হয়ে চট করে বলল, না আর লাগবে না, ওদিকে চলো, মেলাটা ঘুরে দেখি। কলরব বসা থেকে উঠে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, তুই চাইলেও অবশ্য আর দিতাম না। টাকা কি গাছে ধরে নাকি? তোর বাপের মতো কালো টাকা নাই আমার। নিজানা বিরক্ত হয়ে কিছু বলার আগে সে কাউন্টারের দিকে এগিয়ে গেল বিল মেটাতে। নিজানা চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে একটু হাসলো। বিল মিটিয়ে কলরব এসে আবার নিজানার পাশে দাঁড়ালো। তারপর দুজনে মিলে মেলার রঙিন অলিগলিতে হাঁটতে শুরু করলো।
চারপাশে জলমলে আলো আর মানুষের আনন্দঘন পরিবেশ দেখে নিজানা মুগ্ধ হয়ে যাচ্ছিল। কলরব একটার পর একটা বিচিত্র জিনিস আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে বেশ রসিয়ে রসিয়ে ওকে মেলার খুঁটিনাটি বুঝিয়ে দিচ্ছে। হাঁটতে হাঁটতে ওরা এসে থামলো এক মস্ত বড় চুড়ির দোকানের সামনে। সেখানে থরে থরে সাজানো রকমারি কাঁচের চুড়ির যেন এক বর্ণিল সমুদ্র। সেই ঝিলমিলি ভিড়ের মাঝে নিজানার চোখ আটকে গেল একজোড়া চুড়ির উপর। কাছের খয়েরি রঙের উপর নিখুঁত কারুকাজে বসানো ছোট ছোট কয়েকটি স্টোন। অদ্ভুত এক স্নিগ্ধতা আছে তাতে। নিজানা আলতো করে চুড়ি জোড়া তুলে নিজের হাতে পরে দেখলো। ওর ফর্সা হাতে খয়েরি রংটা বেশ মানালো। কলরব আর চোখে ওর চোখ মুখের সে অনাবিল উচ্ছ্বাস আর হাতের সৌন্দর্য খেয়াল করছিল। নিজানার হঠাৎ ওর দিকে তাকাতে সে চট করে চোখ সরিয়ে নিল। নিজানা পরক্ষণে একরাশ বিষণ্ণতা নিয়ে চুড়িগুলো হাত থেকে খুলে আগের জায়গায় রেখে দিল। তারপর গম্ভীর গলায় বলল, চলো, আর ভালো লাগছে না, এবার বাসায় যাব। ওর মুখের এই আচমকিক মলিনতাটুকু কলরবের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হলো, ছুরি নিবি না? পছন্দ হয়নি? নিজানা মাথা নিচু করে বলল, আসলে আমার কাছে এখন কোনো টাকা নেই, বাসায় চলো। কলরব বিরক্ত চোখে ওর দিকে চাইল। কোনো কথা না বাড়িয়ে সে নিজে এগিয়ে গিয়ে খয়েরি রঙের সে পাথর বসানো ছুরি জোড়া তুলে দোকানদারের হাতে দিল। তারপর পকেট থেকে টাকা বের করে বিল মিটিয়ে দিল। চুড়িগুলো নিয়ে এসে সোজা নিজানার হাতের মুঠোয় গুজে দিয়ে বলল, নে, বাকিতে দিলাম, পরে সুদে আসলে ফেরত দিয়ে দিস। এবার চল, আমি এখনো মেলা ঘুরবো। এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী হবে? প্রত্যুত্তরে নিজানা কিছু বলার বা আপত্তি করার কোনো সুযোগই দিল না কলরব। তার আগে বরাবরের মতো ওর একটা হাত নিজের শক্ত মুঠোয় পুরে ভিড়ের মাঝে হাঁটতে শুরু করেছে। নিজানা এবার আর চারপাশের সাজসজ্জা দেখল না, দোকানপাটের ভিড় দেখল না। সে কেবল অপলক চোখে পাশে হেঁটে চলা কলরবের অবয়বটা দেখতে লাগলো। হ্যাঁ, আজকের এই কলরবকে তার নতুন লাগছে। বুকের ভেতরে এক অবাধ্য মুগ্ধতা প্রতিনিয়ত ডানা ঝাপটাচ্ছে। চারিদিকে ছড়া আওয়াজ, মানুষের ধাক্কাধাক্কি আর উড়ো ধুলাবালি। অথচ এই কোলাহলের মাঝেও কারো একটা হাত শক্ত করে ধরে শুধু হেঁটে যেতে যে এত গভীর সুখ লাগে তা নিজানা এর আগে কোনো দিন কল্পনাও করেনি। ওর অবুঝ মনে হঠাৎ এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠল, এই রাতটা যেন কখনো শেষ না হয়। এভাবেই অনন্তকাল সেই মেলার মাঠে থেকে যাক। সামনে দিয়ে কলরব ঠিক এভাবেই নির্ভরতায় ওর হাত ধরে পথ চলুক। নিজানা নিজের বুকের দগদগানি স্পষ্ট শুনতে পেল। এসব কিছুর মানে কি? এই অচেনা তীব্র অথচ অদ্ভুত সুন্দর অনুভূতির আসল অর্থটা কি হতে পারে? একেই কি তবে মানুষ ভালোবাসা বলে? সে কি সত্যি এই খ্যাপাটে একরোখা ছেলেটার প্রেমে পড়ে গেছে? সে কি ভালোবেসে ফেলেছে কলরবকে? ভোরের আলো একটু একটু করে ছুঁয়ে দিচ্ছে ধরণীকে। শান্ত সকালের সেই প্রথম আলোটুকু খোলা জানালার পর্দা ভেদ করে এসে স্পর্শ করলো বিছানায় শায়িত তিনটি মানবীকে। আলোর স্পর্শ নবনী নড়েচড়ে উঠল একটু। তার গলার কাছে কার যেন উষ্ণ নিঃশ্বাসের ছোঁয়া, যা প্রতিটি মুহূর্তে এক অদ্ভুত ভালো লাগার উত্তাপ ছড়িয়ে দিচ্ছে তার শরীরে। নবনীর চোখ মেলে তাকালেও চোখের সামনেই ভেসে উঠল দিব্যর শান্ত ঘুমন্ত মুখটা। ওর মাথার দু একটা চুল এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে, চোখের অর্ধেক অংশ ঢেকে দিয়েছে। নবনী আলতো হাতে চুলগুলো সরিয়ে দিল। ওর ঠোঁটের কোনো ফুটে উঠল এক সিলতে মৃদু হাসি। অন্ধকার কেটে ভোরের আলোয় স্পষ্ট হওয়া অসুন্দর সুন্দর গঠনের এই পুরুষালী মুখটা কার ভালো না লেগে থাকতে পারে? আর মুখাবয়ব ছড়িয়ে ওর যে মনে এমন একটা অসাধারণ চরিত্রের মানুষকে কে না ভালোবেসে থাকতে পারে? নবনী আলতো করে নিজের ঠোঁট ছলে দিব্যর ললাটে। তৃপ্তিতে চোখ দুটো বুঝে এলো তার। কিছুক্ষণ ওভাবেই কেটে যাওয়ার পর নবনী বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু লাভ হলো না। লোকটা ঘুমের ঘোরেও তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। মনে হলো এক চুলও নড়তে দেবে না। নবনী অন্যথায় হয়ে ওর বুকে আলতো ধাক্কা দিয়ে ডাকলো, শুনুন, শুনতে পাচ্ছেন? উঠুন না প্লিজ। দিব্য একটু নড়েচড়ে উঠল। চোখ মেলে একবার অলস দৃষ্টিতে দেখলো নবনীকে। তারপর কোনো কথা না বলে চোখ দুটো আবারও বুজে নিল। নিজের শক্ত হাত দুটো দিয়ে নবনীকে আরেকটু নিবিড় করে নিজের কাছে টেনে নিল। দিব্যর এমন কাণ্ডে নবনী পুরো হতভম্ব হয়ে গেল। কি আশ্চর্য, আপনি উঠবেন না? কয়টা বাজে দেখেছেন?
দিব্য নবনীর গানের কাছে মুখ গুজে ঘুম জড়ানো ভারী গলায় বলল, আজকে অফিস যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, যেতে হবে না। নবনী ওর হাতের বাঁধন থেকে মুক্ত হওয়ার চেষ্টা করতে করতে বলল, কি? আমাকে তো ছাড়ুন অন্তত। আমি তো উঠবো নাকি? সকালে কত কাজ আছে। দিব্য চোখ না খুলে আদৌ ঘুমো গলায় বলল, তুমি যদি উঠে চলে গেলে তবে আমি একা একা শুয়ে থেকে কি করব? দিব্য চোখ খুলল। নবনী তখনও অপলক চেয়েছিল ওর দিকে, যার ফলে মুহূর্তে দুজনের চার চৌকে এক হলো। ধরা পড়ে যাওয়ার এক তীব্র সংকোচে নবনী তড়িঘড়ি করে নিজের চোখ সরিয়ে নিল। দিব্য ওর এই অপ্রস্তুত অবস্থা দেখে শব্দহীন হাসল। এতদিনের চেনা মানুষটা এখনও ওর চোখের সামনে অবুঝ বালিকার মতো লজ্জা পাচ্ছে। ওর ফর্সা গাল দুটো যেন ভোরের আলোকেও হার মানিয়ে একটু একটু করে রক্তিম হতে শুরু করেছে। দিব্য আর দূরত্ব রাখলো না, নিজের নাকটা আলতো করে ঠেকালো নবনীর নাকের ডগায়। নবনীর ভেতর থেকে মৃদু কেঁপে উঠল বোধ হয়। দিব্য এক দৃষ্টিতে নিথর চোখে চেয়ে রইল ওর পানে। নবনী সেই গভীর চাহনি সহ্য করতে না পেরে চোখ জোড়া এদিক ওদিক ঘুরিয়েও দৃষ্টি উপেক্ষা করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। দিব্য ওর এই দুষ্টু মিটুকু ধরে ফেলে একটু নিচু স্বরে বলল, কাল রাতে? কি কাল রাতে? নবনী চট করে ওর কথা কেড়ে নিয়ে বলল, আমি বিশ্বাস করুন কোনোদিন ভাবিনি যে আপনি এটা এমন কেমন একটু বেশি রোমান্টিক। কথাটা শোনা মাত্রই নবনীর কান জোড়ার লজ্জায় যা করে উঠল। একরাশ রক্তিমা বা পলকে এসে বর করলো তার সারা মুখ জুড়ে। গলার কাছে এসে কথাগুলো সব আটকে গেল ওর। কোনো জোরালো উত্তরে আর খুঁজে পেল না সে। দিব্য একটু শান্ত হয়ে মৃদু হাসলো, তারপর ওর চোখের সামনে চেয়ে বলল, সত্যি করে বলো তো নবনী, আফসোস হয় না তোমার? ইদানিং তোমার জন্য আমার নিজেরই খুব কষ্ট হয়। তোমার স্বামীটি একটু সুন্দর হলো না? নবনী চোখের দিকে সোজা তাকালো, স্পষ্ট গলায় বলল, কিন্তু আমার তো বিন্দুমাত্র আফসোস হচ্ছে না। আর সত্যি বলতে পুরুষ মানুষ বেশি সুন্দর না হলেই বরং ভালো হয়। দিব্য কিছুটা অবাক হয়ে ব্রু কুঁচকে বলল, কেন? আপনি যখন কাজের সূত্রে বাইরে যাবেন আমাকে আর ঘরে বসে সারাক্ষণ টেনশন করতে হবে না, অন্য কোনো মেয়ে নজর দেবে না। কত বড় সুবিধা এটা, আপনি জানেন? নবনীর যুক্তি শুনে দিব্য খিলখিল করে হেসে উচ্চস্বরে হেসে উঠল। হাসিটা দেখে নবনী যেন আরও এক চোট মুগ্ধ হলো। হাসি মুখের দিকে সে এক প্রকার সম্মোহিত হয়ে পড়ল। দিব্য হাসতে হাসতে ওর দিকে চেয়ে বলল, তাই নাকি? তাহলে তো আমার নিজেরই এখন খুব বেশি টেনশন করা উচিত বলো। আমার স্ত্রী যা অপরূপ সুন্দরী, যদি কখনো আমাকে পেলে অন্য কোথাও চলে টলে যায় তখন কি হবে? নবনী নিজের একটা হাত রাখলো দিব্যর শক্ত গালের উপর, চোখের মনি দুটি স্থির করে ধীর স্থির গলায় বলল, একটা সময় অবশ্য এই মেয়েটা আপনাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে পারে। কখন? তার মৃত্যুর পর। দিব্য চোখ মেলে নবনীর গালে রাখা হাতটা নিজের শক্ত হাতের মুঠোয় নিল, তারপর আঙ্গুলে নিজের ঠোঁট ছুঁয়ে অনুচ্চ স্বরে বলল, আজকাল বেশ কথা শিখেছ তুমি। বয়সটা তো আমার একটু বেশি, তা তোমার এই সুন্দর যুক্তি মেনে আমি দোয়া করি তোমার আগে যেন এই পৃথিবী থেকে আমি বিদায় নিতে পারি। তাহলে আর বুড়ো বয়সে তোমাকে হারানোর বাড়তি টেনশনটা আমি নিতে হবে না। তবে হ্যাঁ, তার আগে তোমাকে অন্তত 10-12টা ছেলে মেয়ে আর গোটা 20 নাতি নাতনি উপহার দিয়ে যেতে চাই, যাতে আমার অবর্তমানও তোমার এই বিশাল তালুকদার বাড়িতে বিন্দুমাত্র একাকিত্ব বোধ না হয়। নবনী গম্ভীর গলায় বলল, 10-12টা ছেলে মেয়ে? তার সংখ্যাটা কি একটু কম হয়ে গেল না তালুকদার সাহেব? নবনীর নরম গালে একটা চুমু খেলো দিব্য, তারপর ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, তুমি চাইলে আর 2-1 জন বাড়ানো যেতে পারে। দিব্য তালুকদারের মন ভীষণ উদার, তা তো জানোই। এদিকে দিয়ে সে নিজের পুরো চেষ্টাটাই করবে, কোনো কমতি রাখবে না। নবনীর সারা মুখে আবার লজ্জার ফসলা নেমে এলো। দিব্যর বুকে আলতো ছাপ দিয়ে বলল, খালি বাজে কথা, সরুন তো এবার। আমাকে আসলেই উঠতে হবে, আর কিছুক্ষণ থাকো না, বেশি সময় নিব না। মাম্মা দিয়াকে ধরো। আচমকা পেছন থেকে দিয়ারে আদো আদো কণ্ঠস্বর শুনে নবনীর জট করে ঘাড় ঘুরিয়ে তাকালো। দেখলো যেমন ছিল তেমনই নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, ওর ঘুম ভাঙেনি বিন্দুমাত্র। নবনী ওর এই কাণ্ড দেখে খিলখিল করে হেসে ফেলল। দিয়া প্রায় সময় গভীর ঘুমের ঘরে স্পষ্ট করে কথা বলে। হাসতে হাসতে দিব্যর পানে চেয়ে বলো, ও ঘুমের ঘরে কথা বলছে, দেখছেন? অদ্ভুত না?
দিব্য একটা দীর্ঘশ্বাস ফেলে উদাস গলায় বলল, আমার তো মনে হলো ও ঘুমের ঘরেও সিগন্যাল দিচ্ছে। ও চায় না ওর রাজত্ব ভাগ করতে কোনো ভাই বোন আসুক। আমার মেয়েটা এত হিংসুটো হলো কিভাবে হবে? নবীনের ঠোঁট উল্টে টিপ্পনি কাটলো, আপনার মতোই হয়েছে একদম। আমার মতো কিভাবে হলো? চলো আজকে আমরা সবাই মিলে একটু মার্কেটে যাই। নবীনী ব্রু কুচকে জিজ্ঞেস করলো, কেন হঠাৎ মার্কেটে কেন? আমার কিছু কেনাকাটা করার আছে, আর তাছাড়া সামনে তো অনুষ্ঠান, বিয়ের জন্য নতুন কিছু জামা কাপড় নেওয়া দরকার। নবনী মাথা নেড়ে বলল, আচ্ছা ঠিক আছে যাব, তবে এখন শুনুন না। এবার তো ছাড়ুন। আচ্ছা ছেড়ে দেব, আর মাত্র 10টা মিনিট পর পাক্কা। নবনীর কোমর জড়িয়ে থাকা হাতের বাঁধনটা আরেকটু শক্ত করলে দিব্য। নবনী চটপট করে উঠল, না একদম না। হ্যাঁ একদম হ্যাঁ। পারো তো গিয়ে দেখাও। চাচ্ছু তোমার মুসলমানি হয়েছে? হ্যাঁ হয়েছে তো, সবার হয়। সত্যি কেটে দেয়? হ্যাঁ সত্যিই কেটে দেয়। তোমাকেও দিয়েছে? বললাম তো সবাইকে দেয়। না তুমি মিথ্যা বলো। আজব, মিথ্যা বলবো কেন? তাহলে দেখাও। কি? ইহানের কথায় আতঙ্কে উঠল কলরব। নিজের বাইকটায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল সে। এই প্রশ্নে উত্তেজনায় বাইক থেকে প্রায় পড়তে নিচ্ছিল। আশপাশে থেকে থাকা কয়েকটা জোড়া চোখ মুহূর্তের জন্য স্থির হলো ওর উপর। লজ্জায় কান যা যা করে উঠল কলরবের। পাশে দাঁড়িয়ে থাকা মৌনিতা, নবনী, মাঝা আর কাব্য সবাই তখন ঠোঁট টিপে হাসছে। পুরো তালুকদার পরিবার আজ একসাথে শপিংয়ে বের হয়েছে। কদিন বাদেই ইহানা রিবানের সুন্নতে খাতনা, তাই ওদের জন্যই মূলত কেনাকাটা হবে। কলরব সবার হাসি মুখে দেখে চোখ রাঙালো, কিন্তু ইহান নিজের মতো মুখ ভার করে দাঁড়িয়ে রইল। মুসলমানের গল্প শোনার পর থেকেই তার মনে একটা অশান্তি আর ভয় দানা বেঁধেছে। কাব্যকে এই নিয়ে কোনো প্রশ্ন করলে সে গম্ভীর হয়ে কলরবের দিকে আঙ্গুল তুলে বলে, তোর কলরব চাচ্চুকে গিয়ে জিজ্ঞেস কর। কলরব আছে বিপদে। ঠিক তখনই সেখানে এসে উপস্থিত হলো দিব্য, নবনীয়ার দিয়া। কলরবকে দেখে দিব্যর কপাল কুঁচকে গেল। বাইরের এই বাইক ফ্রেমের ওপর সে প্রথম থেকেই বিরক্ত। এগিয়ে এসে অত্যন্ত গম্ভীর গলায় বলল, তুই এটা এখনও ছাড়বি না কলরব? কেন, কি সমস্যা? দিব্য এক মুহূর্ত চুপ করে রইল। ওর চোখের সামনে ভেসে উঠল সেদিনের সেই হাসপাতালের দৃশ্যটা। গলার স্বর কিছুটা ভারী হয়ে এলো। কলরব, তুই তো সেদিন মরেই যেতে পারতিস। ওটিতে যখন তোর অপারেশন চলছিল আমি নিজে তোর ওই অবস্থা দেখেছিলাম। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছিল। এই বাইকটা দেখলেই এখনও আমার বুকের ভেতর একটা অস্বস্তি শুরু হয়। আর তুই এইটা আবার চালাবি? তোর যদি বাড়ির গাড়িটা চালাতে সমস্যা হয় আমি তোকে আমার গাড়িটা দিয়ে দিচ্ছি, তাও প্লিজ এই জিনিসটা আর ব্যবহার করিস না। কলরব একটু দমে গেল, নিচু স্বরে বলল, ভাইয়া প্লিজ। কাব্য আর সহ্য করতে পারল না। হনহন করে এগিয়ে এসে দিব্যর হাত ধরে টানতে টানতে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। যাওয়ার সময় গজগজ করতে করতে বললাম, বাদ দে তো দিব্য, গোল্লায় যাকো। পরের বার ও বাইক থেকে পড়ে হাত পা বাংলা আমি ওকে দেখতেও যাব না। হাসপাতালের ওয়ান ইমার্জেন্সি, পেটেই ফেলে রাখবো, ওটিতেও নেব না। অসভ্যই তোর একটা। নিজানা আর কুহু হাসাহাসি করতে করতে বের হলো। ওরা দুজনে কলরবকে সম্পূর্ণ পাশ কাটিয়ে সোজা গিয়ে বাড়ির দরজায় হাত দিল। কলরব একটু ছড়া গলায় ডাকলো, কিরে ভাইকে কেউ যাবি না আমার সাথে? কুহু মুখ বেংচিয়ে তাচ্ছিল্যে শুরু বলল, মরলে তুমি একা মরো, যাও, আমাদের মরার শখ হয়নি। কলরব চোখ ছোট ছোট করে বলল, পরের বারের অনুষ্ঠানটা কিন্তু তোর বিয়েরই হবে কুহু, বড্ড বেশি ভার বেড়েছে তোর ইদানিং। কুহু অমনি থতমত খেয়ে চিৎকার করে কাব্যর দিকে তাকালো, ভাইয়া দেখো না ভাইয়া কি বলছেন? সে কি আমাকে খাওয়াই পড়ায় নাকি? সবসময় আমার বিয়ের পিছনে কেন লাগে বলো তো? গাড়ির ভেতর থেকে কাব্য মাথা বের করে বলল, কারণ ওর বিয়ের লগ্নে জন্ম, বুঝলি? জন্মের পর থেকে শুধু বিয়ে বিয়ে আর বিয়ে লাগিয়ে রাখছে নিজের জীবনে। ওর জীবনের একমাত্র লক্ষ্যই ছিল বিয়ে করা, যেটা করা আপাতত শেষ। এখন কোনো কাজ কাম নেই, তাই এসব ফালতু কথা বলে বেড়ায়। তুই ওর কথা কানে নিস কেন? আয় গাড়িতে এসে বস। কলরবকে কিছু বলতে না দিয়ে জানালার কাছ নামিয়ে দিল কাব্য। দিব্য নিজের গাড়িতে ওঠার আগে কলরবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সাবধানে আসিস কিন্তু। কলরব খালি মাথা নাড়ল। গাড়ি দুটো যখন স্টার্ট দিয়ে চলে যেতে লাগলো, কলরব অপলক চোখে
গাড়ির কাছে এর ওপাশে বসে থাকা হাসতে থাকা নিজানার পানে এমনভাবে চাইল যেন আস্ত গিলে ফেলবে ওকে। যাকে এই বাইকে করিয়ে সে কলেজে দিয়ে আসলো আবার নিয়ে আসলো, সে আর সবার সামনে কেমন গিরগিটির মতো রং বদলে সুযোগ পেয়ে তাকে এড়িয়ে গেল। কলরব একটা দীর্ঘশ্বাস ফেলে বাইকের হ্যান্ডেলটা শক্ত করে দৌড়ল। আসুক বাড়ি, বোঝাবে ওকে, স্বার্থপর কোথাকার। কিছুক্ষণের মধ্যেই ওরা শপিং মলে এসে পৌঁছে গেল। সবাই যার যার মতো দল ভাগ হয়ে কেনাকাটা করতে শুরু করেছে। নবনী আর দিয়ে একটা দোকানে দিয়ের জন্য জামা দেখছিল। হঠাৎই পাশে দিব্যকে না পেয়ে নবনী দোকান থেকে একটু বাইরে বেরিয়ে এলো। তখনই মলের করিডোরে অসীমকে দাঁড়িয়ে থাকতে দেখল সে। মুহূর্তের মধ্যে নবনী আর দিব্যর সাথে ঘটে যাওয়া অতীতের সেই দিনগুলোর কথা নবনীর মাথায় ভেসে উঠল। রাগে ওর ভেতরটা যেন দাউ দাউ করে জ্বলে উঠল। শাড়ির কুচি এক হাতে শক্ত করে ধরে টান পায়ে এগিয়ে গেল অসীমের দিকে। সম্মুখে দাঁড়ানো অপ্রস্তুত অসীম কিছু বুঝে ওঠার আগে নবনীর সপাটে একটা চড় বসিয়ে দিল ওর গালে। আসুমকে কে আগাতে অসীম গালে হাত দিয়ে বিস্ময় আর অবাক চোখে তাকালো। নবনী ওর চোখের দিকে সে শক্ত গলায় বলল, তোমার সাহস হলো কি করে অসীম আমার মেয়ের দিকে নজর দেওয়ার? অতটুকু একটা বাচ্চাকে তুমি কিডন্যাপ করতে চেয়েছিলে, একবারও তোমার বিবেকে বাঁধেনি? আমার স্বামীকে তুমি খুন করতে চেয়েছিলে, হাউ ডিয়ার ইউ! ঠিক পাশে একটা ফিলারের আড়ালে দাঁড়িয়ে ফোনে জরুরি কথা বলছিল দিব্য। আচমকা নবনীর গলা কানে পৌঁছাতে সে চট করে তাকালো সেদিকে। পরিস্থিতি বেগতিক দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা কেটে সে দ্রুত এগোতে লাগলো ওদের দিকে। অসীম চারপাশের মানুষের উৎসুক দৃষ্টি দেখে দাঁতে দাঁত ফিসে নিচু স্বরে বলল, নবনী, ডোন্ট ক্রস ইউর লিমিট। নবনী বলে, লিমিট? তাই না? পরের বার যদি আমার স্বামী আর সন্তানের দিকে হাত বাড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করেছ, তখন তোমায় দেখাবো লিমিট ক্রস করা কাকে বলে, ইডিয়েট কাপুরুষ কোথাকার। দিব্য ততক্ষণে এসে পৌঁছে গেছে। সে দ্রুত এগিয়ে এসে নবনীর একটা হাত ধরে শক্ত করে ধরল। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে বলল, নবনী, কী করছে এসব? রিল্যাক্স করো প্লিজ। অসীম, তুমি এখন যাও এখান থেকে। নবনী দিব্যর মুখের পানে সে রাগ নিয়ে বলল, কিসের রিল্যাক্স? হ্যাঁ, ও যখন একবার এমন জঘন্য কাজ করতে পেরেছে, পরের বার যে করবে না তার গ্যারান্টি কি? আপনি কেন ওর সাথে এত ভালো মানুষই দেখাচ্ছেন? অসীম ম্লান গলায় বলল, পূর্বের সব কিছুর জন্য আমি সত্যিই দুঃখিত নবনী, তবে আপাতত আমার কোনো বাজে ইন্টেনশন নেই। এমনিতেও আমি এখন পুরোপুরি জবলেস হয়ে রাস্তায় বসে আছি। আজকে এই মলে এসেছি একটা কাপড়ের দোকানের কর্মচারী পদের ইন্টারভিউ দিতে। তোমার কি মনে হয় আমার কাছে এখন এসব ফালতু ষড়যন্ত্র করার মতো সময় আছে? দিব্য অসীমের দিকে তাকিয়ে বলল, তুমি যাও এখান থেকে। নবনী, তোমার কমন সেন্স কোথায় গেছো বলো তো? অসীম আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত চলে গেল। ও যেতেই নবনী এক জটকায় দিব্যর হাতটা ছাড়িয়ে চিটকে সরিয়ে এলো। জাজালো গলায় বলল, রাখুন আপনার কমন সেন্স, একদম কথা বলবেন না আপনি আমার সাথে। দিব্য একটু হেসে বলল, তাহলে আমার মুখে একটা টেপ মেরে দাও, নয়তো তোমাকে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। আপনার এইসব ফালতু মজা এই মুহূর্তে আমার একদম ভালো লাগছে না। দিব্য নরম গলায় বলল, আপাতত রেগে না থেকে কেনাকাটাটুকু শেষ করি, তারপর বাড়িতে গিয়ে তোমার এই রাগকে ভাঙানোর পুরো চেষ্টা করব। নবনী এক পলক কড়া দৃষ্টিতে দিব্যকে দেখলো, তারপর ওর পাশ কাটিয়ে চলে যেতে নিয়ে দিব্য চট করে ওর একটা হাত ধরে ফেলল। নবনী, কি হচ্ছে কি এসব? আমার মেজাজ মারাত্মক খারাপ হচ্ছে। নবনী হাত ছাড়ানোর চেষ্টা করলো। দিব্য বলল, মেজাজ ঠান্ডা করতে আইসক্রিম খাবে নাকি ফুচকা? আপাতত খেতে ইচ্ছা হলে আপনি খান, আপনার খেতে ইচ্ছে হলে আপনিই খান, যান। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।